গুলশানে 70 বাড়ির ড্রয়িং রুমে যে ভদ্রমহিলা আমার সামনে অবাক হয়ে বসে আছেন, পূর্ব পরিকল্পনা মাফিক একটু পরে আমি তাকে খুন করব। বিনিময় পাবো 25 লাখ টাকা, যার অর্ধেকটা ইতিমধ্যে পেয়ে গেছি। ধার দেনা শোধ করে এখনো লাখ পাঁচেক ব্যাংকে জমা আছে। বাকি অর্ধেকটা কাজ শেষ হলে, কাজটা শেষ করে কিছুদিনের মধ্যে গা ঢাকা দিব। সব ঠিক করা আছে। প্রথমে টেকনাফ যাব, সেখান থেকে প্রয়োজন হলে ভারতে, তা না হলে ফিরে এসে চাকরিতে যোগ দিব। তবে এ খুনটা করতে পারলে চাকরিটাও পাকা হয়ে যাবে। যদিও কাজটা আমার জন্য তেমন কঠিন কিছু না, তবুও নিজের নিরাপত্তা ও সুপারিদাতার গোপনীয়তা বজায় রাখার জন্য সব প্ল্যান মাফিক করতে হবে। এটাই সত্য। মানুষ খুন করা অবশ্য আমার জন্য তেমন কিছু না। এর আগেও আমি একটা খুন করেছি, যদিও সেটা টাকার জন্য ছিল না, কোনো প্রকার ব্যক্তিগত স্বার্থও তাদের ছিল না, কিন্তু তবুও হুট করে তিথির মামাকে খুন করে ফেলেছিলাম। সকালেও বুঝতে পারিনি রাতের মধ্যেই আমার হাতে কেউ মরতে চলেছে। কি অদ্ভুত মানুষের জীবন, কখন কি হয় কেউ বলতে পারে না। খুনটা করে ফেলার পর ভাবছিলাম ধরা পড়ে যাব, থানা পুলিশ হবে, ফাঁসি টাসিও হতে পারে, কিন্তু কিছুই হলো না। খুন করার 7-8টা বছর পরেও আমি আর 10টা সাধারণ মানুষের মতো দিব্যি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। এবং আজ আরও একটা খুনের জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। এই 7 বছরে অপরাধ জগতের অনেক কিছু শিখে ফেলেছি। শিখে নিয়েছি না বলে বলতে হয়, টিকে থাকার জন্য শিখতে বাধ্য হয়েছি। অনেকের সাথে সখ্যতা বাড়িয়েছি, কারো সাথে বা দ্বন্দ্বে জড়িয়েছি। অপরাধ জগতে টিকে থাকার আসল মন্ত্রটা হচ্ছে অন্যের মনে ভয় পয়দা করা। এই কাজে যে যত পারদর্শী সে ততই সফল। এ সময় আরও শিখেছি কোন কাজ প্ল্যান মাফিক কখন কিভাবে করতে হয়। প্রথম খুনটা করার পর কিছুদিন পুলিশ দেখলে ভয়ে বুকটা কেঁপে উঠত। মনে হতো এই বুঝি ধরা পড়ে গেলাম, এই বুঝি ধরে নিয়ে যাবে। ধীরে ধীরে সেই ভয়ও কেটে গেছে। এখন পুলিশের সামনে দিয়ে বুক ফুলিয়ে হেঁটে যাই। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক সার্জেন্টের কাছে সিগারেট ধরবার জন্য লাইটার চাই। কেউ কেউ চোখ বড় বড় করে তাকায়, আবার কেউ কেউ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয়। আমি সিগারেট ধরিয়ে কায়দা করে ধোঁয়া ছেড়ে এ কথা ও কথা বলে ভাব জমাবার চেষ্টা করি। সে বড় এক ব্যাপক আনন্দের ব্যাপার। তিথি আমার ভার্সিটি ক্লাসমেট। আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম। হালকা পাতলা গড়নের তিথির চোখ দুটো ছিল মারাত্মক সুন্দর। তাকালেই জমে যেতাম। ভেবে পেতাম না এত সুন্দর চোখ মানুষের হয় কি করে। মনে হতো ঈশ্বর নিজে অতিরিক্ত সময় নিয়ে বানিয়েছেন। বহুবার ভেবে দেখেছি আমি যত না ওর প্রেমে পড়েছি তার চেয়ে ঢের বেশি ওর চোখের প্রেমে পড়েছিলাম। একই ডিপার্টমেন্টে পড়লেও তিথির সাথে আমার খুব একটা কথাবার্তা হতো না। ক্লাসে আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, ওয়ান সাইড লাভ যাকে বলে। কখনো কখনো চোখাচোখি হলে লজ্জা পেতাম। ক্লাসে এক ফরিদ ছাড়া আমার আর কোনো বন্ধু ছিল না। কারোর সাথে তেমন কথাবার্তাও হতো না। আবর্জনার মতো এক কোণে বসে থাকতাম, নোট নিতাম। স্যার ম্যাডাম যা পড়াতেন তার বেশিরভাগই মাথায় ঢুকতো না, বুঝতে পারতাম না। পাছে উল্টোপাল্টা বলে ফেলে সকলের কাছে হাসির খোরাক না হই, সেই ভয়, সংকোচ আর লজ্জায় কিছু জিজ্ঞাসাও করতে পারতাম না। তবুও প্রতিদিন ক্লাসে আসতাম, তিথিকে দেখার জন্যই আসতাম। ক্লাস ছাড়া আর একটা জায়গায় আমি নিয়মিত যেতাম, সেটা হচ্ছে রমনা বটতলার মাজার। ভর্তির কারণে নয়, মাজারে যেতাম রাতে খাবার খেতে। সারা সন্ধ্যা গান বাজনা শেষ করে রাত 12টা নাগাদ তবারক দিত। কোনোদিন খিচুড়ি, কোনোদিন তেহারি। আহ, কি স্বাদ সেই খাবারের! তবে সব দিন অবশ্য খাবার জুটত না। যেদিন খাবার ছুটত সেদিন বেশ ভালো বোধ করতাম। যেদিন জুটত না সেদিন রাগ চেপে যেত। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়তাম।
নিজেকে কেমন পাগল পাগল লাগতো, মনে হতো পৃথিবীটাকে চিবিয়ে খেয়ে ফেলি। ক্ষুধার প্রাথমিক স্তরটা খুবই ভয়ঙ্কর। এ স্তরে মানুষ পশু পাখি জন্তুর মতো ভয়ানক হয়ে ওঠে, জ্ঞানবোধ লোপ পায়, খুনের নেশায় পেয়ে বসে। আমারও তাই হতো। মনে হতো হাতের কাছে যাকে পাই তাকেই খুন করে ফেলি। একসময় ক্লান্ত হয়ে ফুটপাতে বসে পড়তাম। এটা হচ্ছে ক্ষুধার দ্বিতীয় স্তর। এ স্তরে এলে মানুষ ক্লান্ত হতে হতে একসময় শান্ত হয়ে যায়। ক্ষুধা আর ক্ষুধা থাকে না। এ সময় খাবার দিলেও মানুষ খেতে পারে না। মাথা ঠান্ডা হয়ে এলে ভাবতাম একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন আর খাবারের অভাব থাকবে না। অসম্ভব একটা ভালো গুণ ছিল আমার, সেটা হলো নিজেকে লুকিয়ে রাখার গুণ। আমার ভেতরে রাগ, ক্ষোভ বাহির থেকে দেখে কেউ কোনোদিন আন্দাজ করতে পারত না। একবার আমি টানা 3 দিন না খেয়েছিলাম। প্রথম দিন খুব কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল মারা যাব। প্রচণ্ড ক্ষুধায় মাঠের ঘাস খেয়েছিলাম। দ্বিতীয় দিনের মাঝামাঝি সময় থেকে কেমন একটা ঘোরের মধ্যে চলে যাই। তারপর আর কিছু মনে ছিল না। মাঝে মাঝে সব সময়ের জন্য জ্ঞান ফিরলে অদ্ভুত অদ্ভুত সব অলৌকিক জিনিস দেখতে পেতাম। হয়তো অন্য জগতে প্রবেশের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এত আলো, এত রং, সে এক অন্য ভুবন, অন্য জগৎ। সেই 3 দিন মাজারেই পড়েছিলাম। হঠাৎ এক সময় দেখলাম সাদা পোশাক পরা লম্বা লম্বা কিছু লোক আসলো। তাদের হাতে বড় বড় থালায় সাজানো নানা রকমের খাবার। সেসব খাবার কোনোদিন চোখে দেখিনি। আহ, কি স্বাদ, এখনো জিভে লেগে আছে। এত অভাব, এত দরিদ্রতার মাঝেও তিথিকে আমার ভালো লাগতো। ওকে দেখলে সব ভুলে যেতাম। ক্ষুধা লাগতো না, তৃষ্ণা পেত না, নিজের দরিদ্রতা, অসহায়ত্ব কিছুই মনে থাকতো না। মনে হতো তিথি ছাড়া জগতের আর কিছু প্রয়োজন নেই আমার। সেই তিথি হুট করে একদিন ক্লাসে আসা বন্ধ করে দিল। আমার মনে হচ্ছিল পাগল হয়ে যাব। ফরিদ বিষয়টা টের পেয়ে খোঁজ লাগালো। তারপরে তিথির মামাকে খুন করে ফেললাম। ব্যাপারটা এত সহজে ঘটে যাবে বুঝতে পারিনি। তিথি থাকতো মালিবাগে ওর মামা মামির সাথে। একসাথে রাতে ঘাপটি মেরেছিলাম ওদের বাসার সামনের গলিটাতে। তিথির মামা রিক্সা থেকে নেমে গলিতে ঢুকতেই খুব স্বাভাবিকভাবে এগিয়ে গিয়ে বললাম, মামা, ভালো আছেন? লোকটা আমাকে চিনতে না পেরে অবাক হয়ে তাকালো। এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে কিছু ফাইলপত্র। কিছু বুঝে ওঠার আগেই ছুরিটা ঢুকিয়ে দিলাম পেটে। তারপর কয়েকবার উপরে নিচে ঘুরিয়ে বের করে আনলাম। ঠিক সেই মুহূর্তেই ইলেকট্রিসিটি চলে গেলে পুরো গলিটা ঘুটঘুটে অন্ধকার ঢেকে গিয়ে আমার পালাবার পথটা আরো সহজ করে দিল। লোকটার মৃত্যুর জন্য যেন সব আয়োজন ঠিক করাই ছিল। একেই বলে নিয়তি। ছুরির গুঁতো খেয়ে মামা বেচারা কোনো শব্দই করল না। পেটে চেপে ধরে অস্ফুট কণ্ঠে মাগো বলে প্রথমে বসে পড়ল, তারপর কাত হয়ে শুয়ে পড়ল। ব্যাস, মামার সানডে মানডে ক্লোজ হয়ে গেল। মামার প্যান্টের পিছন পকেট থেকে মানিব্যাগটা বের করে নিয়ে সোজা হাঁটা দিলাম। গলি থেকে বের হয়ে সোজা মাজারে চলে গেলাম। সেখান থেকে হাত মুখ ধুয়ে ফরিদের বাসা পুরান ঢাকায়। খুনটা করতে পেরে আশ্চর্য রকমের ভালো লাগছিল। কোনো ধরনের অনুশোচনা হচ্ছিল না। উল্টো মনে হচ্ছিল তিথিদের বাসায় যাই, গিয়ে জিজ্ঞাস করি, ও সোনা মেয়ে, ক্লাসে আসছো না কেন? কাল থেকে ক্লাসে আসবা। তুমি তো জানো না, তুমি ক্লাসে না আসলে আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। পরের দিন ক্লাসে গিয়ে জানতে পারলাম গত রাতে তিথির মামা খুন হয়েছে। অফিস থেকে ফেরার সময় বাসার কাছেই নাকি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা মামাকে পথ আগলে মানিব্যাগ ঘড়ি দিতে বললে মামা অস্বীকার করে। এ সময় ছিনতাইকারীদের সাথে মামার বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে ছিনতাইকারীরা ছুরি মেরে পালিয়ে যায়। খবরটা শুনে কামাল ফিসফিস করে বলল, ভাই, ভালোই হয়েছে বিছানাটা মরেছে। আমি কিছু বললাম না। অন্য সবার সাথে তিথিদের মালিবাগের বাসায় গেলাম। দিনের আলোয় গলিটা ভালো দেখলাম। তখনও রাস্তায় রক্ত পড়ে আছে সেটাও দেখলাম। গলির শেষ মাথায় দাঁড়িয়ে একবার পুরো ঘটনাটা কল্পনা করলাম।
তখন নিজেকে ডিটেকটিভ ডিটেকটিভ মনে হচ্ছিল এই কেসটা জায়গায় দাঁড়িয়ে সলভ করে ফেলবো। পুলিশ, আত্মীয়স্বজন, অফিসের কলিগ, পাড়া প্রতিবেশী লোকজনের তিথিদের বাসা গিজগিজ করছিল। মৃত বাড়ির কোনো প্রাইভেসি থাকে না। যার সেখানে ইচ্ছে চলে যেতে পারে, ইচ্ছে হলে এটা সেটা হাতে করে নিয়ে যেতে পারে। কেউ কিছু বলে না। সবাই কেমন একটা শোক শোক ভাব করে ঘুরে বেড়ায়। কিছু দেখেও দেখে না, শুনেও শোনে না। শোবার ঘরে তিথির সাথে চোখাচোখি হলো। মাথার ওপর সেই লাইনগুলো ঘুরপাক খেতে লাগলো। ও সোনা মেয়ে, ক্লাসে আসো না কেন? কাল থেকে ক্লাসে আসবা। তুমি তো জানো না, তুমি ক্লাসে না আসলে আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। হালকা লাল সবুজ সালোয়ার কামিজে ওকে দেখে মনে হচ্ছিল একটা পদ্ম ফুটে আছে। মামি বারবার জ্ঞান হারাচ্ছিলেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে নিয়ে ব্যস্ত। তিথি এখন একটা কলেজে ফিজিক্স পড়ায়। শুনেছি বিয়ে থা করেছে, ছেলে মেয়ে নেই। ফরিদ একদিন তিথির কলেজের ফোন নাম্বার জোগাড় করে এনে দিল। আমি মাঝে মাঝে সেই নাম্বারে ফোন করে তিথিকে চাই। কিছু সময় পর অপর প্রান্তে তিথি ফোন করে হ্যালো হ্যালো করে। আমি কিছু বলি না, চুপ করে থাকি। তিথি বিরক্ত হয়ে ফোন রেখে দেয়। প্রথম প্রথম রাগ করলেও এখন আর রাগ করে না। হয়তো বুঝতে পারে জীবনের দুপ্রান্তেই দুজন মানুষ চুপ থাকা খেলি। একটু পর যে খুনটা করব সেটার জন্য একটুও ভাবনা হচ্ছে না। যাকে খুন করব তার জন্য মায়াও হচ্ছে না। উল্টে মনে হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শেষ হবে তত ভালো। ছুরিটা পেটে নয়, ঢুকাতে হবে বাম পাঁজরের নিচে। পেটে ঢুকালে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। বাম পাঁজরের নিচে ঠিকমতো বসাতে পারলে আর কোনো চান্স থাকে না। প্ল্যানটা পুরো 1 মাস ধরে করা হয়েছে। কোথাও ফাঁকফোকর রাখা হয়নি। একেবারে নিখুঁত প্ল্যান। তাই ধরা পড়ার কোনো চান্স নেই। খুনটা এমনভাবে করতে হবে যেন মনে হয় সুইসাইড। রাতে গিরিশ সাহেব বাড়ি ফিরে দেখবেন তার স্ত্রী মরে পড়ে আছেন। তিনি হৈ হৈ করবেন, আত্মীয় স্বজনদের ডাকবেন। অতিরিক্ত মদ্যপানের ফলে রান্নাঘরে সবজি কাটার ছুরির ওপর পড়ে গিয়ে মৃত্যু। কৌশল পুরনো হলেও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সবকিছু করা হয়েছে। এখানে বলে রাখা ভালো, যাকে খুন করব সেই মহিলা একজন মদ্যপায়ী। এত কিছুর পরেও নিরাপত্তার জন্য আমাকে ঢাকা ছাড়তে হবে।